আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে লেকচার নাম্বার 5 এ চ্যাপ্টারটা হচ্ছে মুভিং চার্জ অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। টপিকটা হচ্ছে কি, কোন সলিনয়েডে অভ্যন্তরে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয়। কোন সলিনয়েডের অভ্যন্তরে ম্যাগনেটিক ফিল্ড কত হয়। কোন একটা সলিনয়েড, সাপোজ সলিনয়েড কেমন করে আমরা বানাই, লক্ষ্য করো সলিনয়েড বানানোর প্রসেসটা। এটা একটা হচ্ছে কাঠের চোখ, নন কন্ডাক্টিং মানে বা নন কন্ডাক্টিং মেটাল বলতে পারে, নন কন্ডাক্টিং মেটাল। যেমন ধরে রাখো একটা কাঠের চোখ, তাহলে এই কাঠের চোখের উপরে কি করব, তামার তার জড়াবো। তামার তার তার মানে কি দেখতে পাচ্ছি যে এদিকে তারটা নিচ দিক দিয়ে আর এদিকে তারটা উপর দিক দিয়ে, এইভাবে আমরা কয়েলটাকে জড়িয়েছি এরকম করে। তাহলে একটা সলিনয়েড, এইভাবে আমরা কি সলিনয়েড বানাতে পারি। এই সলিনয়েডটা কেমন, এই সলিনয়েডের অভ্যন্তর পুরো যদি আমরা লক্ষ্য করি তাহলে কেমন প্রকৃতির হয়ে থাকে। সলিনয়েডের অভ্যন্তর পুরো যদি লক্ষ্য করে থাকি এইরকম হয়ে থাকে। এইরকম হয়ে থাকে। এই যে কয়েলগুলো যে আমি তাকিয়েছি, এই কয়েলগুলোর যদি সেন্টার নেই, কয়েলগুলোর তো প্রত্যেকটার এক একটা সেন্টার থাকবে, ওই সেন্টার যদি নেই তাহলে ওই সেন্টারটাও একটা অ্যাক্সিসের উপর। তাহলে এইভাবে পাকানোটাকে আমরা কেমন, এই ধরনের পাকানোটাকে আমরা কি বলে থাকি, না এই ধরনের পাকানোটাকে আমরা কি বলে থাকি, হেলিক্যাল স্প্রিং। এই ধরনের পাকানো স্প্রিং গুলোকে আমরা বলে থাকি হেলিক্যাল স্প্রিং। আর প্রত্যেকটা কয়েলের সেন্টার যদি একটা এক্সিসের উপর অবস্থান করে, প্রত্যেকটা কয়েলের সেন্টার যদি একটা এক্সিসের উপর অবস্থান করে, তাকে আমরা কি বলে থাকি, সেই ধরনের কয়েল গুলোকে আমরা কি বলে থাকি, কনসেন্ট্রিক কয়েল। তাহলে একটা কাঠের চোখের উপর আমি তামার তার জড়িয়েছি, যে একটা সলিনয়েড বানিয়েছি, ওই সলিনয়েডটা দেখতে কেমন হয়ে থাকে, যদি কাঠের চোখটাকে যদি সরিয়ে নিতাম তাহলে ওই তামার তারটাকে কেমন দেখতে হয়ে থাকে, এইরকম দেখতে হয়ে থাকে। এইভাবে পাকানো তামার তারগুলোকে দেখতে এক্স্যাক্টলি হেলিক্যাল স্প্রিং এর মতো হয়। আর এই মানে এক একটা তারের রিংগুলোর প্রত্যেকটা সেন্টার একটা এক্সিসের উপর অবস্থান করে। আর এই ধরনের কয়েলটাকে আমরা কি বলে থাকি,
কনসেন্ট্রিক কয়েল। এই ধরনের কয়েলটাকে আমরা কি বলে থাকি? কনসেন্ট্রিক কয়েল। এই স্প্রিংটাকে, এই স্প্রিং, এই হেলিক্যাল স্প্রিং, এই ধরনের কয়েলটাকে যদি আমরা বাড়িতে যদি ঝুলিয়ে, বাড়িতে যদি এদেরকে আমি ঝুলিয়ে, তাহলে আমি কি দেখব? বাড়িতে যদি সাপোজ আমি এরকম করে ঝুলিয়ে দিলাম, তাহলে ঝুলিয়ে দিলে কি দেখবো? ঝুলিয়ে দিলে ওই যদি এদিকে নর্থ এদিকে সাউথ যদি হয়ে থাকে, তখন স্প্রিংটাকে তো আমি যেদিক সেদিক করে ঝুলিয়ে দিয়েছি, কিন্তু দেখা যাবে যে ওই সলিনয়েডটা যে কোনো অবস্থানে কিন্তু স্থির হয় না, নির্দিষ্ট একটা অবস্থানে স্থির হয়। কোন দিক বরাবর স্থির হয়? তার একটা ডিরেকশন থাকে, নর্থ সাউথ ডিরেকশনে স্থির হয়। যদি আমরা এই ব্যাটারি পোলারিটি যদি চেঞ্জ করে দিই, ব্যাটারি পোলারিটি যদি চেঞ্জ করে দিই, তখন আমরা কি দেখব? না, তখনও আমরা দেখব কি না, ওই স্প্রিংটা এরকম ভাবে নর্থ সাউথে তো স্থির হয়েছিল, স্প্রিংটাও দেখা যাবে কি না কিছুক্ষণ পরে ধীরে 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 ঘুরতে 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 আবার সেই নর্থ সাউথে এসে স্থির হয়। তাহলে আমরা কি জিনিসটা দেখলাম? না, যদি যদি ওই স্প্রিংকে বাড়িতে ঝুলিয়ে, অবাধে ঝুলিয়ে দেওয়া হয়, অবাধে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে স্প্রিংটি যে কোনো দিকে বা যে কোনো ডিরেকশনে, যে কোনো দিকে স্থির হয়ে থাকে না। একটা নির্দিষ্ট দিক নর্থ সাউথ দিকে স্থির হয়ে থাকে, যদি ব্যাটারির পোলারিটি যদি চেঞ্জ করা, মানে ব্যাটারি মেরু, যদি ব্যাটারিতে পোলারিটি চেঞ্জ করা হয়, তবে স্প্রিংটি বা কয়েলটি, স্প্রিংটি মানে কি? স্প্রিং মানে হচ্ছে কয়েলটা, কয়েলটি কি হবে না, কয়েলটি কিছুক্ষণ পরে 180 ডিগ্রি ঘুরে নর্থ সাউথ দিকে পুনরায় স্থির হবে। বোঝা গেছে জিনিসটা? তাহলে এরকম একটা কাঠের দ্রব্যের উপর যদি আমরা তামার তার যদি জড়িয়ে, আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখো, এই যে তামার তারটা যে জড়িয়েছে, না তামার তারগুলো শুধু তার নয়, তারের ওপরে যেন রবারের মানে কভার থাকে। এই তামার তারগুলো, তাহলে নোট এখানে একটা রাখো যে তামার তারগুলি ইনসুলেটর যুক্ত হয়, ইনসুলেটিং হবে, অর্থাৎ তারের উপর রবারের কভার থাকবে, একে অপরের সাথে যেন কয়েলগুলো জড়িয়ে না যায়, সেই জন্য ওদের উপর কি থাকবে? রবারের কভার থাকবে। জিনিসটা বলা যায়, তাহলে ওইভাবে স্প্রিংটাকে যদি আমরা বাড়িতে যদি ঝুলিয়ে দিই, তাহলে দেখা যায় যে তারা যে কোনো ডিরেকশনে স্থির হয়ে থাকে না, একটা নির্দিষ্ট ডিরেকশনে গিয়ে স্থির হয়ে থাকে। এবার এই সলিনয়েডটার একটা দৈর্ঘ্য আছে,
সাপোজ সলিনয়েডটার দৈর্ঘ্য সাপোজ এল ধরে, সলিনয়েডটার দৈর্ঘ্য সাপোজ এল ধরে, মুছে দিন যেটা, সলিনয়েডটার দৈর্ঘ্য সাপোজ এল ধরে না, তাহলে সলিনয়েডটার দৈর্ঘ্য যদি আমি এল ধরে নিই, ধরি, আচ্ছা লিখি, ধরি সলিনয়েড এর দৈর্ঘ্য এল, সলিনয়েডে তামার তারের পাক সংখ্যা ইকুয়াল টু আমি ধরলাম ক্যাপিটাল হয়েছে, অতএব একক দৈর্ঘ্য তারের পাক সংখ্যা কত হবে? স্মল n ইকুয়াল টু ক্যাপিটাল N ডিভাইড বাই L, capital N divided by L, small n is equal to capital N divided by L. ক্লিয়ার আছে? আচ্ছা, এই ডায়াগ্রামটাকে একটু সুন্দর করে বানানোর জন্য আমি পাশে করছি, আমি পাশেই করছি, এইটা মুছে দিই। এই সলিনয়েডটা কেমন? এরকম একটা গোল, সলিনয়েডটা কেমন? এরকম গোল, তার উপরে তামার তার জড়িয়েছি। এবার আমি কি করলাম, এর আড়াআড়ি ভাবে আমি কেটে দিলাম। আড়াআড়ি ভাবে কেটে দিলে কেমন হবে? আড়াআড়ি ভাবে কেটে দিলে শুধু জাস্ট খালি কাঠের চোঙটার উপরের অংশ থাকবে আর তার উপরে তামার তারটা অন্তর্গত অবস্থা থাকবে, এইরকম জিনিসটা লাগতে হবে। আড়াআড়ি ভাবে কাটবে। আড়াআড়ি ভাবে কাটছি, তখন কি হচ্ছে, উপরে গুলো এরকম করে ঢুকছে, নিচেরটা আমি ডটে দেখাচ্ছি। নিচের গুলো ডটেড, ভেতরের গুলো সব ডটেড ডটেড করে। এই তাহলে কারেন্টটা ফ্লো হচ্ছে এরকম করে, কারেন্টটা ফ্লো হচ্ছে এরকম করে, উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে কারেন্ট ফ্লো। তাহলে উপর থেকে নিচের দিকে যখন কারেন্ট ফ্লো করছে, তাহলে উপর থেকে এই হোয়াইট বোর্ডের সাপেক্ষে তুমি দেখো, উপর থেকে যখন কারেন্টটা যখন বেরোচ্ছে, তাহলে সলিনয়েডের আর্ধেকটা ভিতরের দিকে, তাহলে উপর থেকে যখন কারেন্টটা বেরোচ্ছে, তাহলে এই হোয়াইট বোর্ডের সাপেক্ষে উপরের দিকের পয়েন্ট গুলো কি হচ্ছে, আউটওয়ার্ড, আর ভেতরের দিকের পয়েন্টের কারেন্টের ডিরেকশন হচ্ছে কোন দিকে, ইনওয়ার্ড। উপরের দিকের পয়েন্ট গুলোর কারেন্টের ডিরেকশন কোন দিকে হবে, আউটওয়ার্ড। আউটওয়ার্ড মানে আমি কি দিলাম, ডট। আউটওয়ার্ড মানে কি দিলাম, ডট। আর নিচের দিকের কারেন্ট গুলো হচ্ছে ক্রস, যেহেতু ইনওয়ার্ড। তাহলে উপরের দিকে কারেন্ট গুলো যখন উপরের
উপর দিকের কারেন্ট গুলো কি হচ্ছে আউটওয়ার্ড আর নিচের দিকের কারেন্ট গুলো হচ্ছে ইনওয়ার্ড। তাহলে উপরের দিকের ক্ষেত্রে যদি প্রত্যেকটা পয়েন্টে আমি যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, উপরের দিকে পয়েন্টগুলোর ক্ষেত্রে যদি প্রত্যেকটা পয়েন্টে যদি ম্যাগনেটিক ফিল্ড বার করতে চাই, তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাকে একটা কি করতে হবে অ্যাম্পিয়ার লুপ আঁকতে হবে। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি কি করলাম অ্যাম্পিয়ার লুপ আঁকছি। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য কি করলাম অ্যাম্পিয়ার লুপ আঁকছি। প্রত্যেকটা অ্যাম্পিয়ার লুপ কিন্তু প্রত্যেকটা অ্যাম্পিয়ার লুপ আলাদা আলাদা হবে, কেউ কাউকে ছেদ করবে না। আমার এখানে জায়গা ছোট ছেদ করে আছে, কিন্তু প্রত্যেকটা অ্যাম্পিয়ার লুপ কি হবে আলাদা আলাদা। নিচের দিকে তেমন করে আমি একটা অ্যাম্পিয়ার লুপ আরেকটা যে কোনো একটা অ্যাম্পিয়ার লুপ নিয়ে নিলাম। তাহলে এবারে দেখতে পাচ্ছি এই পয়েন্টের ক্ষেত্রে কারেন্টটা কোন দিকে ছিল আউটওয়ার্ড। তাহলে রাইট হ্যান্ড পাম রুল, রাইট হ্যান্ড পাম রুল অনুসারে, রাইট হ্যান্ড পাম রুল, রাইট হ্যান্ড পাম রুল অনুসারে আমরা কি বলতে পারি, যদি আউটওয়ার্ড তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে এইদিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে এইদিকে, তার মানে এইরকম। ক্লিয়ার? তার মানে এইদিকে ডিরেকশনটা কোন দিকে এইদিকে। তাহলে প্রত্যেকটা অ্যাম্পিয়ার লুপ গুলোর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইদিকে। ক্লিয়ার? এবার নিচের দিকের কারেন্ট মানে কারেন্টের ডিরেকশনটা লক্ষ্য করো, নিচের দিকের কারেন্টটা কোন দিকে হচ্ছে ইনওয়ার্ড। তাহলে ইনওয়ার্ড হওয়ার জন্য এই, তাহলে এই হওয়া মানে কি ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে এইদিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে এইদিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যদি এইদিকে হয়ে থাকে তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা এই। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা অ্যাম্পিয়ার লুপের ক্ষেত্রে আমি ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে পাবো এইদিকে পাবো। বোঝা গেছে না বোঝা গেল না? তাহলে প্রত্যেকটা অ্যাম্পিয়ার লুপের জন্য আমি ম্যাগনেটিক ফিল্ড কিন্তু বার করে নিয়েছি। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড গুলো ভেতরের দিকের ম্যাগনেটিক ফিল্ড গুলো কোন দিক বরাবর আছে, উপরের উপরের মানে ইনওয়ার্ড কারেন্ট আর আউটওয়ার্ড কারেন্ট দুটোরই জন্য আমি কি দেখতে পাচ্ছি সলিনয়েডের অভ্যন্তরে ম্যাগনেটিক ফিল্ড গুলো একটা নির্দিষ্ট দিকে। সলিনয়েডের অভ্যন্তরের ম্যাগনেটিক ফিল্ড গুলো কোন দিকে একটা নির্দিষ্ট দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলো যদি একটা নির্দিষ্ট দিকে হয়ে থাকে তাহলে ওই ম্যাগনেটিক ফিল্ড গুলো কেমন না ম্যাগনেটিক ফিল্ড গুলো এইরকম দেখতে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলো কেমন দেখতে হয়ে থাকে ঠিক এইরকম দেখতে হয়ে থাকে। বোঝা গেছে জিনিসটা বোঝা গেছে? তাহলে ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড গুলো কেমন দেখতে হয়ে থাকে তাহলে আমরা কিন্তু এখানটা একটা বুঝতে পেরে গেলাম, এখানে ওই জিনিসটা একটু কারেকশন করে নিতে পারলাম। এবারে ওই সলিনয়েডটার টোটাল ম্যাগনেটিক ফিল্ড আমি ইনসাইডে বার করব। আউটসাইডের ব্যাপার আছে, আউটসাইডেরটা আমি বলবো, আগে ইনসাইডেরটা বার করবো। তাহলে সলিনয়েডের অভ্যন্তরে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সেটা আমাকে বার করতে হবে। তাহলে ছবিটা বোঝা গেছে? এবারে আমি কি করলাম দেখো, তাহলে এই ছবিটা মুছে দেবো, কিন্তু আর একটু সুন্দর করে আমি ছবিটা তুলব। এটা তোলা হয়ে গেছে? হ্যাঁ। তাহলে আমরা সলিনয়েডটাকে আমরা কি করেছিলাম আড়াআড়ি ভাবে কেটে নিয়েছি। তাহলে সলিনয়েডটাকে এবারে আড়াআড়ি ভাবে একটু কেটে নাও। খুব বেশি পয়েন্ট দেব না, তাহলে এই সলিনয়েডে এটা হচ্ছে কি ওই
কয়েলটার এক্সিস, সলিনয়েডের উপরে যে কয়েলটা জড়িয়েছি তার এক্সিস, ওই কয়েলের উপরের দিকে গুলো কি ছিল আউটওয়ার্ড, নিচের দিকে গুলো ছিল ইনওয়ার্ড। উপরের দিকে গুলো আউটওয়ার্ড, 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 ইনওয়ার্ড, 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 আউটওয়ার্ড। এবারে ওই এক্সিসের কোন বিন্দুতে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, যেহেতু অভ্যন্তরে আছে তাহলে ওই এক্সিসের কোন বিন্দুতে আমি ম্যাগনেটিক ফিল্ড বার করব। তাহলে ওই এক্সিসের কোন বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে বার করব? তাহলে ওই এক্সিসের কোন বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বার করতে গেলে কি করব না, ক্ষুদ্র একটা এলিমেন্টারি কয়েল আমরা নেব, ক্ষুদ্র একটা এলিমেন্টারি কয়েল, এইটুকু একটা। সাপোজ এই এলিমেন্টারির লেন্থ হচ্ছে কত, এর লেন্থ হচ্ছে কত, তাহলে এই এলিমেন্টারি কয়েলটা কেমন দেখতে হচ্ছে না, এই হচ্ছে তার এক্সিস, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে তার সেন্টার। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এরপরে কত টার্ন আছে না, এন টার্ন, টোটাল এন টার্ন। প্রতি একক দৈর্ঘ্যে আমরা কি দেখে নিয়েছি না, প্রতি একক দৈর্ঘ্যে এন টার্ন, এন টার্ন কয়েল হয়েছে। প্রতিটি প্রতিটি আর কি দেখেছি, এটা একটা দেখেছি, আর একটা দেখেছি না, প্রতিটি কয়েলে ধরি, প্রতিটা কয়েল সিঙ্গেল একটা লুপে প্রতিটা কয়েলে ধরি আই কারেন্ট ফ্লো করছে, ফ্লো, প্রতিটা কয়েলে ধরি আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই একটা সিঙ্গেল লুপ, তাহলে এই সিঙ্গেল লুপটার ক্ষেত্রে এইটা ছিল কি ইনওয়ার্ড আর এটা ছিল কি আউটওয়ার্ড, মানে কারেন্টটা ফ্লো হচ্ছে কোন দিকে, এই দেখুন। তাহলে এই পয়েন্টটা হচ্ছে কি ডট আর এই পয়েন্টটা হচ্ছে কি, ক্লিয়ার করতে পেরেছি? এর ক্ষেত্রে এই পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড আমরা বের করেছিলাম, বি ইকুয়াল টু কত বের করেছি মনে আছে নিশ্চয়ই, মিউ জিরো আই, এর রেডিয়াস হচ্ছে কত, এটাকে ধরেছিলাম আমরা ক্যাপিটাল আর, এইখান থেকে এই ডিস্টেন্সটা ধরেছিলাম আমরা স্মল আর, এইখান থেকে এই ডিস্টেন্সটা আমরা ধরেছিলাম কত, এক্স। তাহলে পি বিন্দু থেকে আমরা এই এলিমেন্টারি একটা রিং কেটেছি, সেটা কতটা ডিস্টেন্সে, সাপোজ ধরলাম এক্স, কতটা ডিস্টেন্সে, সাপোজ এক্স ডিস্টেন্সে আমরা, এই রেডিয়াসটা কত, এই রেডিয়াসটা হচ্ছে কত, আর এই রেডিয়াসটা হচ্ছে কত, আর সরি এই রেডিয়াসটা কত, আর। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম না, মিউ জিরো আই আর স্কয়ার ডিভাইড বাই 2 ইন্টু আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3x। আমরা আগের ক্লাসে এটা প্রুফ করে এসেছি যে একটা বৃত্তাকার পরিবাহীর অক্ষের উপর কি পরিমাণ ম্যাগনেটিক, অক্ষের কোন বিন্দুতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। তাহলে এইটুকু এলিমেন্টারি ডিএক্স এর জন্য কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা তো আমরা জানি। সাপোজ ধরলাম এইটুকু এলিমেন্টারি ডেলেক্স এর জন্য কারেন্ট ফ্লো করছে আই প্রাইম। তাহলে এইটুকু এলিমেন্টারি ডেলেক্স এর কয়েলটার জন্য এই ধরে লিখি,
এলিমেন্টাল রিং এর মধ্য দিয়ে কারেন্ট I prime কারেন্ট ফ্লো করে, আর I prime কারেন্ট ফ্লো করে। তাহলে এই এলিমেন্টাল রিংটার মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে, সাপোজ I প্রাইম কারেন্ট ফ্লো করছে। তাহলে এই এলিমেন্টাল রিং এর জন্য ডেল বিটা কত হবে? তাহলে প্রত্যেকটা এলিমেন্টাল রিং আমি এমনি করে কাটবো, যে টোটাল ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন করে দিলে মোট ম্যাগনেটিক ফিল্ড বেরিয়ে যাবে। তাহলে এইটুকু এলিমেন্টাল রিং এর জন্য কি পরিমাণ কারেন্ট আছে, কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হচ্ছে সেটাকে বার করতে হবে। তাহলে এইটুকু এলিমেন্টাল, অতএব ডেল বি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, দেখো মিউ জিরো আই প্রাইম আর স্কয়ার ডিভাইডেড বাই কি লিখবো 2 আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3 তাহলে আই প্রাইমটা কত? তাহলে আই প্রাইমটা কি করে বার করব? আই প্রাইম কি করে বার করব? না আই প্রাইম একক দৈর্ঘ্যের হচ্ছে কত, একক দৈর্ঘ্যে এন কয়েল আছে, আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, একক দৈর্ঘ্যে আছে কত এন প্রাইম। তাহলে এইটুকু দৈর্ঘ্যের মধ্যে কি পরিমাণ কয়েল আছে আগে বার করব। তাহলে অতএব ডেল এক্স দৈর্ঘ্যে, এখানটা দেখো যে একক দৈর্ঘ্যে এন টার্ন কয়েল থাকে, তাহলে ডেল এক্স দৈর্ঘ্যে কত কয়েল থাকবে, এন ইন্টু ডেল এক্স টার্ন কয়েল থাকবে। একটা কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট কত ফ্লো করে, আই। তাহলে এন জি এক্স কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কত ফ্লো করবে, তাহলে এইটুকুর মধ্যে দিয়ে কটা কয়েল আছে, এন জি এক্স কয়েল আছে। অতএব এন জি এক্স টার্নসের মধ্য দিয়ে আই প্রাইম ইকুয়াল টু এন ডিএক্স আই। একটা কয়েলের মধ্য দিক দিয়ে আই কারেন্ট, তাহলে এন ডিএক্স কয়েলের মধ্য দিক দিয়ে কত কারেন্ট ফ্লো করবে, এন ডিএক্স আই পরিমাণ কারেন্ট ফ্লো করবে। তাহলে আই প্রাইম ইকুয়াল টু আমি কত পেয়ে গেলাম, এন ডিএক্স আই। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে আই প্রাইমের জায়গায় কি বলতে পারি, তাহলে মিউ জিরো আই প্রাইমের জায়গায় এন ডিএক্স আই ইন্টু আর স্কয়ার ডিভাইড বাই 2 আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার 3। তাহলে এই এনডিএক্স এলিমেন্টাল রিং এর জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড আমি বার করেছি। তাহলে প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা এলিমেন্টাল রিং এর জন্য কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড বা হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি করে বার করব। এখানে একটা দেখো যে এই এলিমেন্টাল রিংটা পি বিন্দুর সাপেক্ষে কতটা কোণ করেছে, পি বিন্দুর সাপেক্ষে কতটা কোণ করেছে, থিটা কোণ করেছে, থিটা কোণ করেছে। তাই তাহলে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে টোটাল সলিনয়েডটা যদি নিতে হয় তাহলে এখানটা আমাকে একটা কি করতে হবে, একটা এলিমেন্টাল রিং নিতে হবে। তাহলে এই এলিমেন্টাল রিংটার ক্ষেত্রে আমি কি পাবো, পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত পাবো, তখন কি দেখতে পাচ্ছি, তখন এলিমেন্টাল রিংটা পি বিন্দুতে থিটা 2 কোণ করছে। টোটাল ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে এইখানকার এলিমেন্টাল রিং এর জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড, এই এলিমেন্টাল রিংটা এবারে এপাশে বসালাম, এপাশে বসাতে আমি কি দেখলাম যে এইখানকার জন্য কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে। তাহলে টোটালটা কত ছিল, তাহলে এই কোণটা কত হয়ে গেল, থিটা 1। ক্লিয়ার? তাহলে এলিমেন্টাল রিংটা আমি এই প্রান্ত থেকে এত দূর পর্যন্ত নিয়ে আসবো,
তার মানে এইখান থেকে এত দূর পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টাল রিং এর জন্য থিটা কিন্তু ভ্যারি করছে, প্রত্যেকটা এলিমেন্টাল রিং এর জন্য কিন্তু থিটা ভ্যারি করছে। তাহলে এই জায়গাটায় টোটাল ম্যাগনেটিক ফিল্ড যদি বার করতে হয় প্রত্যেকটা পয়েন্টের এলিমেন্টাল রিং গুলোর ইন্টিগ্রেশন, এলিমেন্টাল রিং গুলোর ম্যাগনেটিক ফিল্ড নিয়ে তার ইন্টিগ্রেশন করে দিতে হবে, বা যেকোনো একটা পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড বার করে তার ইন্টিগ্রেশন করে দেবো কোত্থেকে না থিটা 2 থেকে থিটা 1 পর্যন্ত। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হবে না ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন করলে কোত্থেকে কত দূর হবে না থিটা 2 থেকে থিটা 1 পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? তাহলে এই পোর্শনের এলিমেন্টাল রিং এর কোণটা হচ্ছে কত পেয়েছি না থিটা, পি বিন্দুতে তার কোণটা কত হয়েছে থিটা। এই পোর্শনে এলিমেন্টাল রিং এর পি বিন্দুতে কোণটা কত সৃষ্টি করেছে না থিটা। তাহলে পি বিন্দুতে টোটাল ম্যাগনেটিক ফিল্ড যদি আমাকে বার করতে হয় তাহলে একদম এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টোটাল ম্যাগনেটিক ফিল্ড কত হয়েছে কি করে বার করবো না থিটা 2 থেকে থিটা 1 পর্যন্ত ইন্টিগ্রেশন যদি আমি করে দিই তাহলে কিন্তু টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা আমি বার করতে পেরে যাব। তাহলে এখানটায় ভ্যারিয়েবল কোনটা থিটা, এখানটায় ভ্যারিয়েবল কোনটা থিটা, থিটা আর এক্স। তাহলে এখানটায় কিন্তু থিটার কোনো ইন্টিগ্রেশন পাথ নেই, তাহলে কি করব, তাহলে থিটার যদি কোনো ইন্টিগ্রেশন পাথ না থাকে তাহলে থিটার সাথে একটা রিলেশন বানিয়ে নেব। কি রিলেশন বানাবো, থিটার সাথে রিলেশনটা দেখো, দেখো আমরা কি করে এসেছি, আচ্ছা এখানটায় করি, এখানটায় না ট্যান থিটা ইকুয়াল টু কত, ট্যান থিটা এখান থেকে এটা কত ছিল আর এটা হচ্ছে থিটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত x, তাহলে tan থিটা ইকুয়াল টু কি না লম্ব বাই ভূমি, তাহলে r ডিভাইডেড বাই x, তাহলে x ইকুয়াল টু কত r cos থিটা, x ইকুয়াল টু কত পেলাম যে r cos থিটা হয়েছে। তাহলে এবারে বোথ সাইডে আমি কি করে দেবো তার ডেরিভেটিভ করে দেব, তাহলে ডেরিভেটিভ করে দিলে আমি কত পাবো ডেল x বাই ডি থিটা, থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে দিচ্ছি ডেল x বাই ডি থিটা ইকুয়াল টু আমি কত পাবো মাইনাস r কোসেক স্কয়ার থিটা, মাইনাস r কোসেক স্কয়ার থিটা, এইটুকু তো জানি। তাহলে ডেল x ইকুয়াল টু আমি কত পেলাম না ডেল x ইকুয়াল টু মাইনাস r কোসেক স্কয়ার থিটা ইনটু ডি থিটা। চলে আসছে, তাহলে ডেল x এর জায়গায় আমি বসিয়ে দেবো, তাহলে এবারে কত পাবো b ইকুয়াল টু ইন্টিগ্রেশন থাকলো থিটা 2 আর উপরটা হচ্ছে কত থিটা 1, তাহলে মিউ 0 n i r স্কয়ার ডেল x আছে, ডেল x এর ভ্যালুটা আমি কত বসিয়েছি না মাইনাস r কোসেক স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2 r স্কয়ার প্লাস x স্কয়ার, x স্কয়ারটা কি বসাচ্ছি দেখো x ইকুয়াল টু আমি কি পেয়েছি r cos থিটা, x ইকুয়াল টু আমি কি পেয়েছি r cos থিটা, তাহলে x স্কয়ার সমান আমি কি বসাবো r স্কয়ার cos স্কয়ার থিটা x টু দি পাওয়ার 3। বোঝা গেছে, বোঝা গেছে এতদূর পর্যন্ত বোঝা গেছে, উপরের টার্মটা আমি মুছে নিচ্ছি। ক্লিয়ার হচ্ছে, তোলা হচ্ছে, উপরের টার্মটা মুছছে। তাহলে তাহলে b ইকুয়াল টু কত পেলাম, b ইকুয়াল টু থিটা 1, থিটা 1 না না এটা থিটা 2 এটা থিটা 1, তাহলে থিটা 2 টু থিটা
1 theta 2 to theta 1 mu 0 n I মাইনাসটাকে আমি বাইরে নিয়ে গেলাম r কিউব কোসেক স্কয়ার থিটা d থিটা ক্লিয়ার করতে পেরেছি ডিভাইডেড বাই r স্কয়ারটাকে বাইরে নিচ্ছি এখানে 3 টু দি পাওয়ার 3 এর স্কয়ার আছে তাহলে একটা স্কয়ার কি হবে কেটে যাবে তাহলে কি থাকবে r কিউব 2r দিলে r টা বাইরে নিলে 1 প্লাস cos স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা মানে কি হচ্ছে কোসেক স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা মানে হচ্ছে কি কোসেক স্কয়ার থিটা তাহলে কি চলে এলো কোসেক স্কয়ার থিটা টু দি পাওয়ার 3 এর 2 ক্লিয়ার হচ্ছে তাহলে টু দি পাওয়ার যদি 3 এর 2 হয় তাহলে স্কয়ার স্কয়ার কেটে যাবে স্কয়ার কি হবে কেটে যাবে তাহলে কোসেক কিউব থিটা হয়ে যাবে তাহলে এখানটা আমি ক্যান্সেল করে দিলাম মুছে দিলাম কি হয়ে গেল না কোসেক কিউব থিটা তাহলে একটা r কিউব ক্যান্সেল cos স্কয়ার থিটা কিউব ক্যান্সেল তাহলে কি থাকলো তাহলে b ইকুয়াল টু মাইনাস থিটা 2 টু থিটা 1 mu 0 n I d theta divided by 2 cosec theta ক্লিয়ার এগুলো যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলোকে আমি কি করব যেগুলো কনস্ট্যান্ট আছে সেগুলোকে আমি বাইরে নিয়ে নেব আর এটা লিখে দেব এবারে cosec theta মানে হচ্ছে কি 1 বাই cosec theta 1 বাই cosec theta মানে হচ্ছে কি sin theta 1 বাই cosec theta মানে কি হয় sin theta তাহলে b ইকুয়াল টু আমি কি করব থিটা 2 টু থিটা 1 পাই বাই mu 0 n I divided by 2 integration theta 2 to theta 1 sin theta 1 by cosec theta মানে হচ্ছে sin theta d theta তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে mu 0 n I by 2 ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে না মাইনাস cos theta কত হচ্ছে মাইনাস cos theta তাহলে এর লিমিট কত না থিটা 2 টু থিটা 1 লিমিটটা বসাও নিচেরটা মুছে দিচ্ছি নিচেরটা মুছে দিচ্ছি তাহলে লিমিটটা আমরা বসিয়ে দিই সামনে একটা মাইনাস তাহলে মাইনাস mu 0 n I এই মাইনাসটাকে আমি বাইরে বার করলাম বাইরে বার করলে কি হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস mu 0 n I by 2 আর কি হলো শুধুমাত্র cos থিটা তো তাহলে cos থিটার আপার লিমিট লোয়ার লিমিট তাহলে আপার লিমিট হচ্ছে কত cos থিটা 1 মাইনাস cos থিটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ক্লিয়ার আছে তাহলে আমরা কি পেলাম তাহলে অভ্যন্তরের যে কোনো বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত mu 0 ni by 2 cos theta 1 minus cos theta 2 এক্সিস এর উপর যে কোনো বিন্দুতে আমরা এইভাবে এই বিন্দুতে আমরা যেমন বার করেছি তাহলে যে কোনো এক্সিস এর উপর যে কোনো বিন্দুতে আমরা তার ম্যাগনেটিক ফিল্ড কি করতে পারবো তার ম্যাগনেটিক ফিল্ড বার করতে পারবো ঠিক আছে তাহলে এটা একটা কি ছিল সলিনয়েড আমাদের পাঠ্য বইতে যেটা আছে সেটা হচ্ছে কি আইডিয়াল সলিনয়েড তাহলে আইডিয়াল সলিনয়েডটা কেমন প্রকৃতির হয় তাহলে এই সূত্রটা কিন্তু আমরা উপরে এক সাইডে তুলে রাখি তাহলে আমরা কি পেলাম b equal to mu 0 ni by 2 cos theta 1 minus cos theta 2 নিচেটা মুছে দিচ্ছি তাহলে তোলা আছে প্রত্যেকের তোলা আছে তাহলে এটা হচ্ছে একটা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড এটা হচ্ছে একটা সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড তাহলে একটা আইডিয়াল সলিনয়েড কেমন প্রকৃতির হয়ে থাকে
মুছে দিন সেটা। একটা আইডিয়াল সলিনয়েড কেমন হতে, একটা আইডিয়াল সলিনয়েড কেমন হয়ে থাকে না, আইডিয়াল সলিনয়েড সেইটা হয়ে থাকে আইডিয়াল সলিনয়েড। আইডিয়াল সলিনয়েড কেমন না, আইডিয়াল সলিনয়েড গুলো খুব লম্বা হবে, খুব লম্বা হবে, খুব লম্বা হয়ে থাকে। মানে এল, এটা কি ছিল আমাদের এল লেন্থ, ঠিক করে বল, লেন্থ এলটা ডায়ামিটারের থেকে খুবই বেশি বেশি হাই হবে, তাহলে ডায়ামিটারটা খুব কি হবে, ডায়ামিটারটা কি হবে, অত্যন্ত সরু হয়েছে। তাহলে এইরকম হলে কি হবে, আইডিয়াল সলিনয়েড। শুধু এটা নয়, এবং এই সলিনয়েডের উপরে তারের পাক সংখ্যাটাও খুব ঘন হবে। তাহলে তারের পাক সংখ্যাটা যদি খুব ঘন হয়ে থাকে, তাহলে প্রতি একক দৈর্ঘ্যে যে তারের পাক সংখ্যাটা, এটাও ভেরি 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 হাই হবে। তবেই আমরা তাকে কি বলতে পারবো, আইডিয়াল সলিনয়েড। তবেই আমরা তাকে আইডিয়াল সলিনয়েড বলবো। তাহলে এরকম একটা আইডিয়াল সলিনয়েডের এই একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে আমরা একটা এক্সিস বলে নিলাম, এই একটা এক্সিস। তাহলে এই এক্সিসের সাপোজ কোন একটা বিন্দু পি পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে, তাহলে একটা এলিমেন্টাল আমি কোন একটা এলিমেন্টাল রিং আমি নিয়ে নিলাম, একটা এলিমেন্টাল রিং আমি নিয়ে নিলাম। তাহলে কারেন্টটা ফ্লো করছে কোন দিক থেকে, আউটওয়ার্ড, নিচের তার থেকে ইনওয়ার্ড। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে থিটাটা হচ্ছে কোথায়, থিটাটা হচ্ছে এইখানটায়, আর এইটা হচ্ছে কত, থিটা 1, সরি এটা হচ্ছে কত, থিটা 2, আর এইটা হচ্ছে কত, থিটা 1। ক্লিয়ার? তাহলে এই এলিমেন্টাল রিংটার জন্য, এই এলিমেন্টাল রিংটার জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড কত হবে সেটা আমরা বার করতে হবে। এই এলিমেন্টাল রিংটার জন্য পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড আমরা বার করতে পারবো। তাহলে বি ইকুয়াল টু আমরা কত বসাবো, মিউ 0 n I ডিভাইড বাই 2 cos থিটা 1 মাইনাস cos থিটা 2। যদি এই এলিমেন্টাল রিংটা, যদি এই এলিমেন্টাল রিংটা এই জায়গাটায় অবস্থান করত, একদম খুব কাছাকাছি অবস্থান করত, তখন আমরা থিটা 2টাকে প্রায় কি বলতে পারি, থিটা 2টাকে, থিটা 2 ইকুয়াল টু, তখন আমরা কি বলতে পারবো, তখন থিটা 2টা এই যে কোণটা হবে, থিটা 2টা তখন কি হবে, প্রায় 0। থিটা 2 ইজ ইকুয়াল টু প্রায় 0 ডিগ্রি, প্রায় প্যারালাল, কারণ লং, ভেরি লং, সলিনয়েডটা খুবই বড়, খুব লম্বা। এদিকটাও কত হয়ে যাবে, প্রায় একই জায়গায়, ডায়ামিটারটাও কম, তার রেডিয়াসটা কম হয়ে গেছে। রেডিয়াসটা কম হয়ে যাওয়ার জন্য তখন থিটা 1 ইকুয়াল টু কি হবে, তার ব্যাক সাইডে মাইনাস 180 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে বি ইকুয়াল টু তখন কি পাবো, মিউ 0 n I ডিভাইড বাই 2 cos থিটা 1, থিটা 1 ইকুয়াল টু কত, মাইনাস 180। যেমন মাইনাস দেওয়া দরকার, সরি এখন মাইনাস দেওয়া দরকার নেই, cos 180, তাহলে cos 180 মাইনাস cos থিটা 2, থিটা 2 হচ্ছে কত, 0, থিটা 2 হচ্ছে কত, 0 ডিগ্রি। তাহলে cos 0 মানে হচ্ছে কত, 1, cos 180 মানে হচ্ছে কত, মাইনাস, তাহলে মাইনাস মিউ 0 n I ডিভাইড বাই 2। ক্লিয়ার? মাইনাস মিউ 0 n I ডিভাইডেড বাই
2 ক্লিয়ার হয়েছে না বোঝা গেল না কি হলো ও আচ্ছা cos 180 cos 180 এর ভ্যালু কত -1 cos 0 হচ্ছে কত -1 তাহলে -1 -2 তাহলে কত হলো mu 0 n I তাহলে b এর ভ্যালু কত হলো mu 0 n ক্লিয়ার তাহলে b এর ভ্যালু কত হলো mu 0 n I তাহলে একটা সলিনয়েডের একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে যে কোনো বিন্দুতে তাহলে লিখো কোনো আইডিয়াল সলিনয়েড এর ক্ষেত্রে কোনো আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে অভ্যন্তরের প্রত্যেক বিন্দুতে b ইকুয়াল টু কত হবে mu 0 n এবারে অনেকের প্রশ্ন থাকতে পারে আচ্ছা যদি এলিমেন্টাল রিংটা যদি এই জায়গাটায় থাকে তখন কি পাবো এখন দূর পর্যন্ত তোলা হয়েছে যদি এলিমেন্টাল রিংটা যদি এই জায়গাটায় থাকে তখন আমি না তখন এদিকটা আমি কত পেতাম 180 এদিকটা আমি কত পেতাম 180 বোঝা গেছে না বোঝা যায় আগে এটা বুঝে নাও আগে এটা করে নাও নিচে তোলা হয়েছে এবার নিচেটা মুছে দিলাম এবারে সাপোজ কোনো একজন স্টুডেন্ট জিজ্ঞাসা করলো যে পয়েন্টটা আমি সাপোজ এক্সিস এর একটা এন্ডে নিলাম যদি গৃহীত ম্যাগনেটিক ফিল্ডের অবস্থান সলিনয়েডের প্রান্তে যে কোনো এক প্রান্তে থাকে তাহলে কি আমরা কি পাবো তাহলে যদি পয়েন্টটা যদি যে কোনো একটা পয়েন্টে থাকে তাহলে এইখানকার এলিমেন্টাল রিংটার সাপেক্ষে θ2 ইকুয়াল টু কত পাবো θ2 ইকুয়াল টু 0 এই পয়েন্ট তাহলে পয়েন্টটা আমার কোথায় আছে এই জায়গাটা তাহলে এই পয়েন্টের সাপেক্ষে θ1 কত পাবো এবং θ1 ইকুয়াল টু কত পাবো 90 এক্সিস এই রেডিয়াস এই তাহলে থিটার মানটা কত পাবো এই θ1 হচ্ছে কত 90 এক্সিস এই রেডিয়াস হচ্ছে এই তাহলে থিটা কত পাবো 90 আর এখানকার একদম অবস্থান আমি কত পাবো প্রায় প্যারালাল তার মানে আমি কত পেয়ে যাবো ওটা 0 ডিগ্রি তাহলে তখন তাহলে একদম প্রান্তে তাহলে যে কোনো এক প্রান্তে যদি থাকে তাহলে টপিকটার উপরে জোর দেবে একদম এন্ডে তাহলে এন্ডে ক্ষেত্রে এন্ড পজিশনে b ইকুয়াল টু কত একদম যে কোনো এন্ড পজিশনে b ইকুয়াল টু কত হবে ফর্মুলা mu 0 n I divided by 2 cos θ1 মানে হচ্ছে 90 cos 90 minus cos θ2 মানে হচ্ছে 0 cos 0 তাহলে cos 90 মানে হচ্ছে কত 0 আর cos 0 মানে হচ্ছে 1 তার মানে কত এসে গেল মাইনাস
তাহলে মাইনাস মিউ জিরো এন আই বাই টু, ক্লিয়ার, মাইনাস মিউ জিরো এন আই বাই টু। তাহলে বি এর যদি আমি ম্যাগনিটিউড নিয়ে নিই তাহলে কত চলে আসে, মিউ জিরো এন আই বাই টু। আমার তো ম্যাগনিটিউড নিয়ে প্রশ্ন, তাহলে বি এর ম্যাগনিটিউড কত চলে এলো, মিউ জিরো এন আই বাই টু, ক্লিয়ার। তাহলে একদম এন্ডে আমরা কি পাচ্ছি না, ম্যাগনেটিক ফিল্ডটা কি পাচ্ছি, তার অর্ধেক। তাহলে সলিনয়েডের অভ্যন্তরে যে ম্যাগনেটিক ফিল্ড হয়েছিল, সলিনয়েডের অভ্যন্তরে কত হয়েছিল, মিউ জিরো এন আই। তাহলে একদম প্রান্ত বিন্দুতে তার ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে থাকে, অর্ধেক হয়ে থাকে। ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। তাহলে এর একটা গ্রাফ দেখে নিই, তাহলে এর একটা গ্রাফ দেখে নিই। তাহলে একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে আমরা তার একটা গ্রাফ দেখে নিই। টোটালটা মুছে দিই, টোটালটা মুছে দিচ্ছি। তাহলে চলে আসবে তো, দেখো তাহলে আমরা কি পাচ্ছিলাম যে এই সলিনয়েডটা একটা আইডিয়াল সলিনয়েড। তাহলে সলিনয়েডের অভ্যন্তরে যে কোনো জায়গায় আমরা কি পাচ্ছিলাম, মিউ জিরো এন আই। একদম এন্ডে যে কোনো একটা পয়েন্টে আমি কত পাচ্ছিলাম, মিউ জিরো এন আই ডিভাইড বাই টু। তাহলে এই সলিনয়েডটার লেন্থ কত ছিল, এন। সলিনয়েডটার লেন্থ কত না, এন। তাহলে যদি লক্ষ্য করা যায়, এটা হচ্ছে এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে সলিনয়েডের এটা হচ্ছে সেন্টার ধরে নিলাম, তাহলে এই পাশে হচ্ছে কত, মাইনাস এল বাই টু, এই পাশে হচ্ছে কত, প্লাস এল বাই টু, ক্লিয়ার। তাহলে এদিকে যদি ম্যাগনেটিক ফিল্ড দেখাই, তাহলে সলিনয়েডের অভ্যন্তরে যে কোনো পয়েন্টে আমরা কি দেখতে পাচ্ছিলাম না, তার ম্যাগনেটিক ফিল্ড প্রায় জিরো। তাহলে এই পয়েন্টে আমি বললাম ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের গ্রাফটা, তাহলে এই জায়গাটা কত, মিউ জিরো এন আই। তাহলে যতই আমি এন্ডে আসতে থাকলাম, এন্ডে যখনই আমি আসবো তখন কি হলো, ম্যাগনেটিক ফিল্ডটা কত হয়ে গেল, ম্যাগনেটিক ফিল্ডটা কত হয়ে গেছে, প্রায়, প্রায় না পুরোপুরি অর্ধেক। তাহলে পুরোপুরি অর্ধেক। তাহলে গ্রাফটা আমরা এইরকমই পাবো। তাহলে একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড আর লেন্থের মধ্যে গ্রাফটা আমরা এইরকমই পাবো। তাহলে আমরা এতক্ষণ দেখলাম যে একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে তার অভ্যন্তরে ম্যাগনেটিক ফিল্ড কত হচ্ছে না, মিউ জিরো এন আই। তাহলে আমরা প্রথম দিকে একটা থিওরিতে দেখেছিলাম না, যে কি এখানটায় ডট এখানটায় ক্রস, তো আমরা অ্যাম্পিয়ার লুপ টেনেছিলাম। তো বাইরের দিকের গুলোতে ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, ম্যাগনেটিক ফিল্ড দেখেছিলাম। তো বাইরের দিকের গুলোতে আমরা ম্যাগনেটিক ফিল্ড দেখেছিলাম, এদের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, ম্যাগনেটিক ফিল্ড দেখেছিলাম। ভেতরের দিকে অভ্যন্তরে যেমন ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম, বাইরের দিকেও ম্যাগনেটিক ফিল্ড পেয়েছি। তাহলে বাইরের দিকে আমরা এখনো পর্যন্ত ম্যাগনেটিক ফিল্ডটা যে কি পরিমাণ হবে সেটা কিন্তু আমরা এখনো লক্ষ্য করি। এবারে লক্ষ্য করবো বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটা কি হয়ে থাকে না। একটা সলিনয়েডের বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড কি হবে না, অভ্যন্তরের ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে আমি কি দেখলাম, প্রায় অভ্যন্তরের ম্যাগনেটিক ফিল্ড প্রত্যেকটা বিন্দুতে প্রায় একই, প্রত্যেকটা বিন্দুতে একই, এবং বাইরের দিকে কি দেখতে পাচ্ছি, যতটা প্রান্তের দিকে যাচ্ছি ততটা আমি কি দেখতে পাচ্ছি, ধীরে ধীরে কমছে, যদিও সেটা বর্তমান সিলেবাসের আমাদের অন্তর্ভুক্ত নয়, ধীরে ধীরে কমছে যদিও, কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে গ্রাফটা কেমন হচ্ছে, এই যদি সলিনয়েডটা যদি আমরা দেখে থাকি, এই তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলোকে আমি ড্র করছি। দেখো ম্যাগনেটিক ফিল্ড গুলো এইরকম ভিতরের গুলো তো প্যারালাল হবে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড গুলো প্রত্যেকটা বিন্দুতে মান সমান এবং প্রত্যেকটা ম্যাগনেটিক ফিল্ড পরস্পরকে ছেদ করে না। তাহলে বাইরের দিকের গুলোতে আমরা কি দেখবো, এরকম করে একটু
তাহলে ম্যাগনেটিক ফিল্ড গুলো এইরকমই দেখতে। তাহলে অভ্যন্তরে ম্যাগনেটিক ফিল্ড গুলো কেউ কাউকে পরস্পরকে ছেদ করবে না। কিন্তু বাইরের দিকের ম্যাগনেটিক ফিল্ড গুলো এখানে একটু লক্ষ্য করো। বাইরের দিকের ম্যাগনেটিক ফিল্ড গুলো কি হয়ে যায়? সাপোজ আমি ধরো দুটো অ্যাম্পিয়ার লুপ পাশাপাশি দুটো অ্যাম্পিয়ার লুপ নিলাম। তাহলে দুটো যদি আমি দুটো রিং যদি নিই, তাহলে দুটো রিং নিলে উপরে দুটো উপর নিচে দুটো উপরে আমি 4টা অ্যাম্পিয়ার লুপ পাবো। তাহলে পাশাপাশি দুটো অ্যাম্পিয়ার লুপ আমি খুব পাশাপাশি। একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে তো প্রচুর পরিমাণে আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে কি হয়, দৈর্ঘ্য এত বৃদ্ধি হয় আর প্রতি একক দৈর্ঘ্যে প্রচুর পরিমাণে তামার তারের পাক জড়ানো থাকে। তাহলে এবারে দেখো, তাহলে এই পয়েন্টে কি হচ্ছে আউটওয়ার্ড, এই পয়েন্ট হচ্ছে ইনওয়ার্ড, এই পয়েন্ট হচ্ছে কত আউটওয়ার্ড, এই পয়েন্ট হচ্ছে কত ইনওয়ার্ড হয়েছে। আচ্ছা, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে আমি কি করলাম, একটা অ্যাম্পিয়ার লুপ নিলাম। ছবিটা গোলমেলে হয়ে গেল, ছবিটা একটু ভালো করে দেখো। দুটো কয়েল পাশাপাশি দুটো কয়েল নিয়েছি, এখানটায় ডট দিলাম, এখানটায় ক্রস দিলাম, ক্লিয়ার। তাহলে কারেন্টটা কোন দিকে ফ্লো হচ্ছে, এই করে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভেতরেরটা আর এটা হচ্ছে বাইরে, ক্লিয়ার। এবারে দেখো, তাহলে এইখানটা আমি কি করলাম, একটা অ্যাম্পিয়ার লুপ। অ্যাম্পিয়ার লুপটা কেমন হবে, একটা রিং টাইপ, একটা সার্কেল, একটা সার্কেল যদি এরকম হয়ে থাকে তাহলে একটা সার্কেল এরকম। কোন অ্যাম্পিয়ার লুপ পরস্পরকে ছেদ কিন্তু করবে না। তাহলে এখানটা আমরা কি দেখেছিলাম, ম্যাগনেটিক ফিল্ডটা কি দেখেছিলাম, আউটওয়ার্ড, এখানটা ইনওয়ার্ড। তাহলে আউটওয়ার্ড হওয়ার জন্য আমি কি লিখি, এই। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, এই 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 এই। এর ক্ষেত্রে দেখো ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, এই দিকে, এই 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 এই, ক্লিয়ার। এর ক্ষেত্রে দেখো ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে, এটা তো ইনওয়ার্ড, এটা হচ্ছে কোন দিকে, এই দিকে। ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কোন দিকে, এই দিকে, ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কোন দিকে, এই। এটা তো সলিনয়েডের ভেতরে, বুঝছে, এই এই এই। এর ক্ষেত্র এই 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 এই। তাহলে সলিনয়েডের বাইরে জিনিসটা দেখো, না সলিনয়েডের বাইরে জিনিসটা দেখো, দুটো অ্যাম্পিয়ার লুপের ক্ষেত্রে পরস্পর পাশাপাশি দুটো কয়েলের ম্যাগনেটিক ফিল্ড একে অপরের বিপরীত দিকে। পাশাপাশি দুটো অ্যাম্পিয়ার লুপে ম্যাগনেটিক ফিল্ড আমি কি দেখতে পাচ্ছি, একে অপরের বিপরীত দিকে। তাহলে এপাশেও যখন একটা অ্যাম্পিয়ার লুপ থাকবে তখন আমি এই পাবো, এও বিপরীত দিকে থাকবে। এপাশেও যখন থাকবে এও তখন কি হবে, বিপরীত দিকে থাকবে। তাহলে পরস্পরকে কি করবে, ম্যাগনেটিক ফিল্ড গুলো সলিনয়েডের বাইরের দিকে ম্যাগনেটিক ফিল্ড গুলো পরস্পরকে কি করবে, প্রশমিত করে দেবে। প্রশমিত করে দিলে বি আউটসাইড ইকুয়াল টু বি আউটসাইড ইকুয়াল টু কত হবে, তাহলে সলিনয়েডের অভ্যন্তরে কেবলমাত্র ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে সলিনয়েডের অভ্যন্তরে কত, মিউ জিরো এনআই, মিউ জিরো এনআই। বোঝা গেছে, সলিনয়েডের অভ্যন্তরে একটা আইডিয়াল সলিনয়েডের অভ্যন্তরে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হয়ে থাকে, বি ইকুয়াল টু মিউ জিরো এনআই। ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে একটা আইডিয়াল সলিনয়েডের প্রান্ত বিন্দুগুলোতে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হয়েছে, মিউ জিরো এনআই বাই টু। আর সলিনয়েডের অভ্যন্তরে প্রত্যেকটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড হয়ে থাকে বি ইকুয়াল টু মিউ জিরো এনআই। ক্লিয়ার। এবারে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে একটা আইডিয়াল সলিনয়েডে একটা
কিভাবে আমরা অ্যাম্পিয়ার সার্কিউটার ল ইউজ করে ম্যাগনেটিক ফিল্ড বা তাহলে আমাদের বোর্ড লেভেলের যে টপিকটা সেটা হচ্ছে কি না ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড অ্যান inside an ideal solenoid. Ideal solenoid using Ampere circuital law. Using Ampere circuital using Ampere circuital law. Clear? Using Ampere circuital law. তাহলে একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে কি হয়ে থাকে এর অ্যাসাম্পশন নাম্বার 1 আইডিয়াল সলিনয়েড আমরা আগেই জানতে পেরে গেছি না বি আউটসাইড ছোট করে নিই বি ছোট করে নিচে আউটসাইড ইকুয়াল টু কত হবে 0 নাম্বার 2 কি হবে না এল ভেরি 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 গ্রেটার দেন অফ আর নাম্বার 3 যেহেতু আইডিয়াল সলিনয়েড বলে এই অ্যাসাম্পশনগুলো নিতেই হবে নাম্বার 3 নাম্বার 3 না নাম্বার 3 n very 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 greater than very very তাহলে nটাও কি হবে খুব nটা কি হবে nটাকেও খুব বড় হবে nটাও প্রচুর পরিমাণে তামার তারের যে পাক সংখ্যাটা সেটাও প্রচুর পরিমাণে হতে হবে তাহলে এই ছিল আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে তাহলে আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে এবারে তার ড্রয়িংটা কি হবে আমাকে কি বলেছে অ্যাম্পিয়ার সার্কিউটার ল ইউজ করতে আমাকে কি বলেছে অ্যাম্পিয়ার সার্কিউটার ল ইউজ করতে তাহলে একটা আইডিয়াল সলিনয়েড দেখুন যদিও যদিও এটা খুবই বড় হবে এবং ডায়ামিটারটা যদিও খুব ছোট হবে সেহেতু আমি কিন্তু দেখার সুবিধা থেকে বোঝার সুবিধাতে আমি এটাকে বড় করে দিচ্ছি এগুলোকে ডট নিয়ে নিচ্ছি নিচের গুলোকে কি করলাম ক্রস নিয়ে নিলাম এগুলো হচ্ছে একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে আমরা কি দেখলাম তার ম্যাগনেটিক ফিল্ড গুলো হচ্ছে কেমন প্যারালাল টু ইচ আদার হচ্ছে তাহলে একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো দেখে নিই এবারে আমরা কি দেখে নিচ্ছি না n হচ্ছে নাম্বার অফ টার্ন
আর প্রতিটা এন হলো প্রতি একক দৈর্ঘ্যে তারের আর আইটা কি প্রতিটি লুপে মধ্য দিয়ে প্রবাহিত কারণ প্রতিটা লুপের মধ্য দিক দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে আমাকে কি করতে হবে, যে কোনো একটা লুপ নিতে হবে, তাহলে এই আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে আমি কি করলাম, একটা লুপ ক্লিয়ার। এ বি সি ডি। তাহলে এই লুপটার ক্ষেত্রে আমাকে কি বার করতে হবে, অ্যাম্পিয়ার সার্কুলার ল ইউজ করে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে অ্যাম্পিয়ার সার্কুলার ল যদি ইউজ করি তাহলে কি পাবো না, অ্যাম্পিয়ার সার্কুলার ল কি বলতে চাইছে না, প্রতিটা লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ডের সাথে তার লেন্থের ডট প্রোডাক্ট। লুপের প্রতিটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওই এলিমেন্টের প্রত্যেকটা বিন্দুতে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড বার করি, তাহলে এই বিন্দুর সাপেক্ষে যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা কি কত, ডেল এল। তাহলে এই ডেল এল দৈর্ঘ্যের সাথে কি করতে হবে, তার ডট প্রোডাক্ট করে ওই লুপটার কি করতে হবে, ওই লুপটার ইন্টিগ্রেশন করতে হবে, তার সারফেস ইন্টিগ্রাল করতে হবে। তার সারফেস ইন্টিগ্রালটা কি কত, এ বি সি ডি এ, এ বি সি ডি এ ইকুয়াল টু কার সাথে সমান হবে, মিউ জিরো আই ইনসাইড। তাহলে এটাই তো বলেছে অ্যাম্পিয়ার সার্কুলার ল। তাহলে প্রতিটা বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের সাথে ওই এলিমেন্টাল লেন্থের ডট প্রোডাক্ট এর সহিত যদি সারফেস ইন্টিগ্রাল করি, সেটা মিউ জিরো আই ইনসাইড এর সাথে কি হবে, সমান হবে। তাহলে এবারে আমি এটাকে এইভাবে লিখতে পারি, কি না, ইন্টিগ্রেশন বি ডট ডেল এল ইকুয়াল টু বি ডট ডেল এল সারফেস ইন্টিগ্রাল এবি হয়েছে, বি ডট ডেল এল সারফেস ইন্টিগ্রাল এবি প্লাস বি ডট ডেল এল সারফেস ইন্টিগ্রাল বিসি প্লাস বি ডট ডেল এল সারফেস ইন্টিগ্রাল সিডি প্লাস বি ডট ডেল এল সারফেস ইন্টিগ্রাল ডি2 ইকুয়াল টু আমি কি লিখতে পারি, মিউ জিরো আই লিখতে পারি। বোঝা গেছে? এবার আমি উপরে লিখবো ওটাকে। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? উপরটায় লিখছি, উপরটায় লিখবো। এবারে দেখো দেখো না, এডি তো সলিনয়েডের বাইরে আছে। তাহলে সলিনয়েডের বাইরে যদি থাকে, এডি মানে হচ্ছে ডি2, এটা সলিনয়েডের যদি বাইরে থাকে তাহলে তার ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কত, জিরো। জিরো। আচ্ছা, এই পোর্শনের ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কি, জিরো, কারণ এই দুটো পোর্শন গুলো সলিনয়েডের বাইরে। কিন্তু এই পোর্শন গুলোর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড তো আছে, এই পোর্শন গুলোর ক্ষেত্রে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে, কারণ এগুলো সলিনয়েডের মধ্যে। তাহলে এই পোর্শন গুলোর ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এই দিকে। ডেল এল এর ডিরেকশন কোন দিকে, এই দিকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড আর ডেল এল যদি, ডেল এল পরস্পরের মধ্যে কত ডিগ্রি কোণ করেছে, 90 ডিগ্রি। তাহলে এদের ক্ষেত্রে, তাহলে কাদের ক্ষেত্রে, সিডি আর এবি, তাহলে এদের ক্ষেত্রে আমি কি লিখতে পাচ্ছি, বি পারপেন্ডিকুলার না, ডেল বি পারপেন্ডিকুলার ডেল এল। এর ক্ষেত্রেও আমি কি লিখতে পাচ্ছি, ডেল বি পারপেন্ডিকুলার ডেল এল।
তাহলে ডেল বি পারপেন্ডিকুলার ডেল এল হলে কি হয়ে থাকতো, আমরা দেখে নিয়েছি বি ডট ডেল এল ইকুয়াল টু কত হবে না, এদিকে কত হচ্ছে, এর ক্ষেত্রেও দেখো, এর ক্ষেত্রেও লক্ষ্য করো ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, এদিকে, ডেল এল কোন দিকে, এইদিকে, তাহলে ডেল বি এদিকে ডেল এল, তাহলে থিটা ইকুয়াল টু কত 90। তাহলে এই দুটো অ্যাক্সিসের ক্ষেত্রে বি ডট ডেল এল ইকুয়াল টু কত, বি ডেল এল cos 90, cos থিটা cos 90, cos 90 মানে কত 0, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু কত 0, ম্যাগনেটিক ফিল্ড ইকুয়াল টু কত, তাহলে এ বি আর সি ডি এদের ক্ষেত্রে বিডি পারপেন্ডিকুলার ডেল এল, বিডি পারপেন্ডিকুলার ডেল এল, তাহলে এদের ভ্যালুটা কত হবে 0, এদের ভ্যালুটা কত 0। ক্লিয়ার হচ্ছে, অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর কন্ডিশনে আমরা দেখেছিলাম যে বি নরমাল টু দা লেন্থ, প্রথমে ছিল বি নন জিরো এন্ড কনস্ট্যান্ট, তার জন্য আমরা পেয়েছিলাম বি এল, যখন নরমাল হয়ে গেল তখন আমরা বি ইকুয়াল টু 0 পেয়েছিলাম, বি ইকুয়াল আর কি পেয়েছিলাম, বি যখন ভ্যানিশ, তখন বি যখন ছিল না তখন বি ইকুয়াল টু 0 পেয়েছিলাম। ক্লিয়ার, তাহলে কেবলমাত্র এই বিসি দৈর্ঘ্যটার জন্যই আমরা ম্যাগনেটিক ফিল্ডটা পাচ্ছি, বাকিগুলোর জন্য কিন্তু ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি না। তাহলে কি লিখবো না, বিসি বি ডট ডেল এল ইকুয়াল টু মিউ 0 আই ইনসাইড, মিউ 0 আই ইনসাইড। তাহলে এই আই ইনসাইড এর মানটা কত হবে, তাহলে এই আই ইনসাইড এর মানটা আমি কি করে বার করব, তাহলে আই ইনসাইড এর মানটা আমি কি করে বার করব, আই ইনসাইড এর মানটা আমি কি করে বার করব, কি পেয়েছিলাম না, একক দৈর্ঘ্যে কাল, একক দৈর্ঘ্যের তামার তারের কাল কত ছিল এন টাইম, একক দৈর্ঘ্যে আমাদের এখানে দৈর্ঘ্য কত আছে ডেল এল, ডেল এল মানে আমি কত পেয়েছি, ডেল এল মানে আমি কত পেয়েছি বি এল, সাপোজ ধরলাম এই বিসি দৈর্ঘ্যটা আছে কত এল, সাপোজ আমি দৈর্ঘ্যটা ধরে নিলাম কত বিসি, ওকে, সাপোজ আমি বিসি দৈর্ঘ্যটার জন্য বার করব, ওকে, তাহলে বিসি দৈর্ঘ্যটা, আচ্ছা বিসি আমরা এখানে একটা কি নিয়েছিলাম, একটা লুপ নিয়েছি, সেই লুপটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার লুপ, সেই লুপটা আমরা কেমন নিয়েছিলাম, এটা একটা রেক্টেঙ্গুলার লুপ, তাহলে একক দৈর্ঘ্যের কি পরিমাণ টার্ম আছে এন টার্ম, তাহলে এল দৈর্ঘ্যের জন্য কত পরিমাণ টার্ম হবে, তাহলে এন ইনটু এল, তাহলে এতগুলো টার্ম আছে, এল দৈর্ঘ্যে এতগুলো টার্ম। নেক্সট একটি কয়েলের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট গেছিল, প্রত্যেকটি কয়েলের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট গেছে, তাহলে এন এল টার্ম মানে এন এল টার্ম মানে কি, মানে এন এল টার্ম কয়েল আছে, এতটা কয়েল আছে, তাহলে এর মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে না এন এল ইনটু আই, মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, ইকুয়াল টু আমি কি পাবো এন এল আই। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে, তাহলে আমরা সাইডেই করি, তাহলে আমরা কি করলাম, তাহলে বিটাকে বাইরে নিলাম, তাহলে ডেল এল জিসি ইকুয়াল টু আমি কি লিখতে পারবো মিউ 0 আই ইন, তাহলে বি ইকুয়াল টু বি এল, তাহলে আই ইনসাইড কত না বিসির মধ্যে দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট আছে না এল এর মধ্যে
কারেন্ট, তাহলে এল এর মধ্যে টার্মস আমি বের করে নিয়েছি, টার্মসের মধ্যে কি পরিমাণ কারেন্ট সেটাও বের করে নিয়েছি। তাহলে এটাই হচ্ছে আই ইনসাইড। তাহলে মিউ জিরো ইন্টু এন এল আই, তাহলে এল এল কাটা গেল, তাহলে বি ইকুয়াল টু কত পেলাম, মিউ জিরো এন আই। তাহলে একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হয়ে থাকে সেটা আমরা বার করতে পারলাম। একটা আইডিয়াল সলিনয়েডের ক্ষেত্রে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড হবে সেটা আমরা বার করতে পারলাম। ক্লিয়ার? এরপরে নেক্সট ক্লাস আমরা টরয়েড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। টরয়েড সম্পর্কে ক্লাস আমরা করব। এতদূর পর্যন্ত থাকলো আজকে। তোমরা কিন্তু একটা জিনিস বলে রাখি, তোমরা ক্লাস চলাকালীন খাতা কলম নিয়ে বসো এবং সাথে সাথে প্র্যাকটিস করো, দিলে কিন্তু পড়াটা খুব তাড়াতাড়ি হবে। এইটুকুই থাকবে।